নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, নীতিশ কুমার এবার ভরা বিধানসভায় সম্রাট চৌধুরীর ওপর বেশ খানিকটা রাগান্বিত হয়ে একটা বক্তব্য রাখলেন এবং ভারতীয় জনতা পার্টি তাদেরকে ইঙ্গিত করে বেশ কিছুটা বক্তব্য রাখলেন, যেটা নিয়ে আবারও চাঞ্চল্য শুরু হয়েছে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছি যে কংগ্রেস বিধায়ক তারা একদম নীতিশ কুমারের যে বিধানসভার ঘর সেখানে গিয়ে দেখা সাক্ষাৎ করছেন এবং গোপন মিটিং করছেন। সেই খবর আপনাদেরকে গতকালই দিয়েছিলাম, কিন্তু আজকে একটা ভিডিও দেখাবো। ভিডিওর ছোট্ট একটা ক্লিপিক আপনারা দেখুন, যে নীতিশ কুমার বসে আছেন, সম্রাট চৌধুরী বসে আছেন, বিজয় সিনহা বসে আছেন এবং অপর দিক থেকে আরজেডির একজন বিধায়ক তিনি সম্রাট চৌধুরীকে নিয়ে একটা টিপ্পনী কাটছেন যে হঠাৎ করে সম্রাট চৌধুরীকে আপনারা গৃহ বিভাগ দিয়ে দিলেন, কিন্তু তার নাম তো এখন বুলডোজার বাবা হয়ে গিয়েছে এবং যিনি উপমুখ্যমন্ত্রী, যিনি গৃহ বিভাগের দায়িত্ব পেয়েছেন, তিনি হঠাৎ করে বুলডোজার চালাচ্ছেন এবং কোথাও গিয়ে একটা উত্তরপ্রদেশ মডেল বিহারে প্রজেক্ট করার চেষ্টা করছেন। সেইটা কি কোথাও সঠিক জায়গাটা হচ্ছে? তখন নীতিশ কুমার কিভাবে আরজেডি বিধায়কের সমর্থনে সম্রাট চৌধুরীকে তার উত্তর দিতে বলছেন সেটা একটু আপনারা দেখুন, তারপর আবার আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। अभी तुरंत गृह विभाग मिला है, तुरंत डिप्टी सीएम बने हैं और आपने तुरंत बुलडोजर बाबा नाम रख दिया। महोदय 2015 से 24 तक 80% अपराध में वृद्धि हुई है। 80% महोदय अभी हमने आपसे एक वाक्य हमने कहा, সম্রাট চৌধুরীকে গৃহ বিভাগটা দেওয়া হয়তো সত্যি আদপে কোথাও গিয়ে এই মুহূর্তে ভুল হয়ে গিয়েছে নীতিশ কুমারের, সেটাতে হয়তো রাজি হওয়া তার উচিত হয়নি। তার কারণ তার নিজের যে সুনামটা তিনি তৈরি করেছিলেন নীতিশ সরকার হিসাবে, নীতিশ সরকার মানে সুশাসনের সরকার, সেই জায়গাটা কোথাও গিয়ে রুল ব্রেক করছেন সম্রাট চৌধুরী। আগে তো মানুষের কথা ভাবতে হবে, সরকারে টিকে থাকতে গেলে, সরকারে টিকে থেকে সুনাম করতে গেলে আগে মানুষের কথা ভাবতে হবে। সেই হিসেবটা হয়তো সম্রাট চৌধুরী মনে রাখছেন না। সম্রাট চৌধুরী উপমুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তীতে, তিনি গৃহমন্ত্রক পাওয়ার পরবর্তীতে সম্পূর্ণ কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ করছেন বটে, কিন্তু তাতে মানুষের যে বিরূপ একটা প্রভাব পড়ছে সরকারের প্রতি, নীতিশ সরকারের প্রতি, সেইটা তো সম্রাট চৌধুরী মাথায় রাখছেন না। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা দূরত্বের ছবি নীতিশ কুমার কোনো মতেই চাইছেন না যেভাবে সম্রাট চৌধুরী কাজটা করছে সেইভাবে কাজটা হোক। তার কারণ আপনাদেরকে কয়েকটা ছবি দেখাই টুকরো টুকরো, বিভিন্ন জায়গাতে যেখানে রাস্তার উপরে কিংবা সরকারি কোনো ধরনের কোনো জায়গায় যেখানেই দেখা যাচ্ছে যে কোনো বেআইনি নির্মাণ হয়েছে কিংবা বেআইনি একটা শেড হয়তো হয়েছে, একটা দোকান রয়েছে সরকারি জায়গায় কিন্তু তার থেকে বেরিয়ে গেছে সেই দোকানের শেডটা, সেটাও পর্যন্ত বুলডোজার এসে ভেঙে দিচ্ছে। শুধু তাই নয়, কোনো বাড়ির হয়তো সিঁড়ি রাস্তার ওপরে তৈরি হয়েছে, সেই বাড়ির সিঁড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এইভাবে কঠোর দিক থেকে কিন্তু সম্পূর্ণ বিহারটাকে নতুন একটা ফরম্যাটে সাজাচ্ছেন সম্রাট চৌধুরী, যেখানে ইচ্ছা বুলডোজার চালাচ্ছেন। এগুলো তো তবু মানা গেল, এই বিষয়গুলো তবু মানা গেল, কিন্তু মানুষের বাড়ির ছাদ পর্যন্ত চলে যাচ্ছে। কারণ বেআইনি বস্তি যেখানেই দেখতে পাওয়া যাচ্ছে সেখানেই বুলডোজার চলছে এবং সেই বুলডোজার যথেচ্ছাচারে চলছে। এবং সেই মানুষেরা বাইরে এসে বলছেন আমরা তো ভাজপা সরকারকে ভোট দিয়েছিলাম, তাহলে এই দিন দেখার জন্য আমরা ভাজপা সরকারকে ভোট দিয়েছিলাম। এবং যথেচ্ছাচার চলছে, তাতে মন্দির আসুক, মসজিদ আসুক, কোনো কিছু রেয়াত করা হচ্ছে না, সমস্ত বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। যদি সেটা বেআইনি নির্মাণ হয়, বেআইনি বলতে সরকারি ফাঁকা জায়গা ছিল সেখানে হয়তো কেউ তৈরি করেছে, সমস্তটা ভেঙে দেওয়া হচ্ছে। সেই নিয়ে সম্রাট চৌধুরীর প্রতি বেশ খানিকটা বিরূপ যখন নীতিশ কুমার সরকার, এবং নীতিশ কুমার সরকারের মাথায় থেকে এই ধরনের প্রশাসন তিনি কিন্তু চালাননি। গত 20 বছর এই ধরনের প্রশাসন তিনি চালাননি। আগে তার ভোটার যারা, আগে মানুষ যারা, তাদের কথা ভেবেই নীতিশ কুমার সরকার চালিয়েছেন, তাই জন্য লালু প্রসাদ যাদবের থেকেও পপুলারিটি তিনি বেশি পেয়েছিলেন। কিন্তু সেই নীতিশ কুমারকে টেক্কা দিয়ে কোথাও সম্রাট চৌধুরী একটা বুলডোজার পলিটিক্স চালানোর চেষ্টা করছে, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মডেলটা আনার চেষ্টা করছে। কিন্তু সেই সম্বন্ধে সম্রাট চৌধুরীকে যখন নীতিশ কুমার সতর্ক করছে, যখন বিরোধীরা সতর্ক করছে বিধানসভা অভ্যন্তরে, তখন সম্রাট চৌধুরীও এর সপক্ষে দাঁড়িয়ে যুক্তি দিয়েছেন, যুক্তি খাড়া করেছেন। কি বলেছেন তিনি একটু নমনীয় করেই বলেছেন কথাটা। কি বলেছেন শুনুন এবং বিচার করুন, আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন অবশ্যই। मैं 2-3 चीजों को बड़ा स्पष्ट बताना चाहता हूं। ये लोग बार बार बोलते हैं कि सुशासन, ये नीतीश कुमार जी ने सुशासन स्थापित किया, यहाँ कोई बुलडोजर इशू नहीं है।
ना मेरा नाम बुलडोजर, मैं सिर्फ सम्राट चौधरी के नाम से जाना जाता हूं, इतना स्पष्ट रहिएगा। और बिहार में न्यायालय ने तय किया, न्यायालय ने यह पूरी व्यवस्था खड़ा किया, जिला प्रशासन को निर्देश दिया और सभी जगह जो अतिक्रमण है इसकी कार्रवाई चल रही। माफिया पे तो कार्रवाई होगा ही, चाहे वो जमीन माफिया हो, बालू माफिया हो, शराब माफिया हो। नीतीश कुमार जी के नेतृत्व में कोई बचेगा नहीं, इतना जरूर गारंटी देना चाहता हूं। और कोई भी गरीब हो, एकदम सरकार तो जमीन भी देती है, आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व। বিধানসভার অভ্যন্তরের পরিস্থিতি দেখলেন বিহারে, এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, যে নীতিশ কুমার কিন্তু বড়সড় একটা কিছু প্ল্যান করছেন, বড়সড় একটা কিছু ইঙ্গিত দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি থেকে। এবং এই ভারতীয় জনতা পার্টি যে নীতিশ কুমারের হাত থেকে অলরেডি গৃহ বিভাগ নিয়ে নিয়েছে, অলরেডি তার হাত থেকে স্পিকার পদ নিয়ে নিয়েছে, সেটাকে কখনো মতেই সহ্য করতে পারছেন না, সেটাকে মেনে নিতে পারছেন না নীতিশ কুমার। এবং সেই জায়গাটা প্রতি পদক্ষেপে তার যে কার্যকলাপ সেগুলোর দ্বারা বেরিয়ে আসছে। কখনো তার ঘরে মিটিং করতে যাচ্ছে কংগ্রেসের 4 বিধায়ক, আপনাদের আগেও জানিয়েছি, এবং সেই জায়গাটার পরবর্তীতে আরজেডি বিধায়কের সমর্থনে নীতিশ কুমার বলছেন তুমি কিছু উত্তর দাও, একদম সম্রাট চৌধুরীকে উদ্দেশ্য করে তার যে ইঙ্গিতটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা একদম সরাসরি তিনি বলছেন তুমি কিছু উত্তর দাও এর, এবং সম্রাট চৌধুরী কার্যত চুপ হয়ে থাকছেন, কোনো উত্তর নেই তার কাছে। সমস্তটা ব্যাখ্যা করব, আরো গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য নীতিশ কুমার বক্তব্য রাখার সময় রেখেছেন তাও দেখাবো আপনাদেরকে। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। নীতিশ কুমার সবসময় বর্ণময় চরিত্র, এবং বিহার ভোটে এবারে নীতিশ কুমারকে যেভাবে একদম গুরুত্বহীন ভাবে রেখে দেওয়া হয়েছিল, ভোটের প্রচারের সময় পর্যন্ত লল্লন সিংকে নিয়ে নরেন্দ্র মোদী বেরিয়েছিলেন, সেই সমস্ত বিষয়গুলো এবং ভোটের যে সিট শেয়ারিং রেশিওটা নিয়েও একটা বিস্তর চর্চা হয়েছিল, যে নীতিশ কুমার একটু বেশি সিট চেয়েছিলেন কিন্তু সেই বেশি সিটটা তাকে দেওয়া হয়নি। 151 আসন বিজেপিও লড়েছিল, 151 আসন নীতিশ কুমারও লড়েছিল, কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে বিজেপি বেরিয়ে এলো। যেভাবেই কাউন্টিং হোক না কেন, যেভাবেই ভোটের যা কিছু অভিযোগ উঠুক না কেন, কিন্তু শেষ পর্যন্ত ফলের ভিত্তিতে আমরা যদি চর্চাটা করি তাহলে দেখবো যে 89 খানা আসন পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং 85 খানা আসন পেয়েছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমার। কিন্তু সেই জায়গা থেকে এই মুহূর্তে নীতিশ কুমার তার সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটাকে শেষ করতে পারছেন না, এবং তিনি বারংবার যে ইঙ্গিতটা দিচ্ছেন যে যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু অবশ্যই তিনি আরজেডির সঙ্গে আবারও যাবেন। এবং আরজেডি নেতাও তেমন বক্তব্য রেখেছেন, আরজেডির পক্ষ থেকে অধ্যক্ষ যিনি রণবিজয় সাহু, এবং তিনি একজন এমএলএও বটে, সেই জায়গা থেকে রণবিজয় সাহু বলছেন যে নীতিশ কুমার যখনই বলেন যে তিনি ইন্ডিয়া জোটের সঙ্গে আসবেন না বা আরজেডির সঙ্গে আসবেন না, তখনই সেই পদক্ষেপগুলো একদম গুটি সাজানোর মতন, তিনি তার অ্যালায়েড পার্টিগুলো তাদেরকে কোথাও গিয়ে একটা ধোঁকা দেওয়ার জায়গাটা তৈরি করে রাখেন, প্রেক্ষাপটটা তৈরি করে রাখেন। ঠিক তেমনই প্রেক্ষাপট এখন নীতিশ কুমার আবারও করছেন কিনা আমরা জানি না, তবে নীতিশ কুমারের যে বক্তব্য সেটা কিন্তু বেশ খানিকটা একদম আমরা শুনে মনে হচ্ছে যে হঠাৎ এরকম চেঁচিয়ে চেঁচিয়ে নীতিশ কুমার কাকে জানান দিচ্ছেন যে তিনি আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে আসবেন না। আপনারা শুনুন তো নীতিশ কুমার কি বলছেন। अरे भाई अब हम तो 2 बार, अब तो थोड़ा थोड़ा आपको रखे हुए थे, तो कितना हम कमा किए थे, आप तो सब मेरा बतवा मान लेते थे, अब बाद में गड़बड़ की है तो हम तो छोड़ दिए, अब कभी नहीं जाएंगे।